উন্নত চিকিৎসা নিতে ঢাকা থেকে লন্ডনের পথে বেগম খালেদা জিয়া, বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের ভিড়। কোনোদিন জনগণকে ফেলে রেখে বিদেশে পলায়ন করেননি এবং কোনোদিন স্বৈরাচারের সাথেও আপোষ করেনি। যে বেগম খালেদা সুস্থ হয়ে ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। জুলাই আগস্ট গণহত্যা ও গুমে জড়িত শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে ৫টি কমিশন। গাজীপুর বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের যোগ সাজসে দালালদের দৌরাত্ম্য, পদে পদে হয়রানির শিকার সেবাগ্রহীতারা, উদাসীন কর্তৃপক্ষ। সেতুর অভাবে নওগাঁর জামগ্রাম ও তিলাবাদুরি গ্রামের বাসিন্দাদের ভোগান্তি, পারাপারের ভরসা একমাত্র বাসের সাঁকো, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১২০০ একর এলাকা জুড়ে ভয়াবহ দাবানল, ৩০,০০০ বাসিন্দাকে নিরাপদ সরে যাওয়ার নির্দেশ, জরুরি অবস্থা জারি। দেখছেন শিরোনামগুলো, সংবাদ সকালে, সঙ্গে আছে মারজানা শক্তি। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১২টার কিছু আগে কাতারের পথে রওনা করে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। সেখান থেকে লন্ডনে যাবেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে নামে নেতাকর্মীদের ঢল। রাত ৮টার কিছু পরে গুলশান থেকে রওনা করলেও ভিড় সামলে বিমানবন্দরে পৌঁছান 10টা 50 মিনিটে। দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, এমনটাই কামনা নেতাকর্মীদের। সহকর্মী ফজলে আদিত্য ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে সাইফুর রিপনের প্রতিবেদন। অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেন তিনি। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে সকাল থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে বেগম খালেদা সুস্থ হয়ে ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। ভোটাধিকার, গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম যুদ্ধ করেছে ছাত্র জনতা মিলে, সেই ছাত্র জনতার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, জনগণের পাশে থাকবেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার মানুষ ফিরে পাবে। রাত ৮টার পর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে ঢল নামে নেতাকর্মীদের। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, এমন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। নেতাকর্মীদের চাপে পথে পথে আটকা পড়ে গাড়িবহর। ভিড় ঠেলে নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সব প্রক্রিয়া শেষে ঢাকা ছাড়ে কাতারের আমিরের পাঠানো খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে কাতার হয়ে বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। বেগম খালেদা জিয়ার এই সফরে সঙ্গী হয়েছেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ ১৭ জন। এর আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসভবনে যান পরিবারের সদস্য সহ বিএনপির সিনিয়র নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৫ জন এবং গুমের সঙ্গে জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে ৫টি সংস্কার কমিশন। এছাড়া পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবরও জানানো হয়। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে প্রবাসীদের ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে SMS সার্ভিস চালু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন সেখানে একটা SMS পৌঁছে যাবে, ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত। এর ফলে ওনাদের এই সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি। এ সময় শেখ হাসিনা সহ জুলাই কিলিং এ জড়িত ৭৫ জন এবং গুমে জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করার কথা জানান ডেপুটি প্রেস সচিব। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। আর প্রেস সচিব শফিকুল আলম জানান ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৫টি কমিশন ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দিবে। ৬টা কমিশনের মধ্যে ৫টা কমিশন ১৫ তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। এবার বাংলাদেশে ছাপানোর কারণে পাঠ্য বই বিতরণের সময় লাগছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিআইডি ও এসবি কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। কোন দেশে কত পাচার হয়েছে তা বের করার কাজ চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন এমন শিক্ষার্থী ও সাধারণ জনতার কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পুলিশের বিশেষ শাখা সিআইডি ও এসবিতে ১০০ জনের কর্মসংস্থান হচ্ছে। মঙ্গলবার দুই সংস্থার দপ্তর পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সবাইকে তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব, যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আমরা আপাতত আমরা ১০০ দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। এ সময় উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে অর্থ পাচার। এসব পাচার হওয়া অর্থ কোন দেশে কত পরিমাণে গেছে তা খুঁজতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার ১.৫-২ বছর ৩ বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আজই সব ছিল, আমরা ওনাদের বলে দিচ্ছি। এ সময় উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নানা প্রতিবন্ধকতায় কিছুটা দেরি হলেও আন্তরিক সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর আরও উন্নতি হতে হবে, এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এইটা যেন আরও উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। ৫ আগস্টের পর ৩ দিন সরকার না থাকায় বেশিরভাগ অপরাধী পালিয়েছে। তবে সরকার গঠনের পর কাউকে পালাতে দেওয়া হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। ওই সময় অনেক পালায় গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আলাদা অভিযোগে মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী এবং গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের প্রতিবেদন। সরকারি সব মন্ত্রণালয় অধিদপ্তরে যে সকল দ্বৈত নাগরিকত্বের কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন তাদের অনেকেই মানি লন্ডারিং অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিগত সময়ে। মানি লন্ডারিং অপরাধ নির্মূল ও অপরাধীদের শনাক্তে দুর্নীতি দমন কমিশন থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এসব কর্মকর্তাদের তথ্য চেয়েছে দুদক। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। এদিকে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার
তার স্ত্রীর বিরুদ্ধে 7টি ব্যাংক অ্যাকাউন্টে 11 কোটি টাকার তথ্য গোপনের মামলা দিয়েছে সংস্থাটি। প্রায় 11 কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেন ও অস্বাভাবিক লেনদেনের প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সঙ্গে একই অভিযোগে গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ব্যক্তিগত এবং ব্যবসায়িক 7টি অ্যাকাউন্টের মাধ্যমে 40 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আজই মামলা রুজু হবে। ফরিদপুরের সাবেক পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 1.5 কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানানো হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দালালি যেন সবকিছু গাজীপুরের বিআরটিএ কার্যালয়ে। দালাল ছাড়া যে কোনো সেবা নিতে গেলে প্রতি স্তরে হতে হচ্ছে হয়রানির শিকার। বাধ্য হয়ে সেবা গ্রহীতারা হাঁটছেন অবৈধ পথে। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালালদের এমন দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। এ নিয়ে ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকেও। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয়। ভোগান্তির আরেক নাম হিসেবে গাজীপুরবাসীর কাছে পরিচিত এটি। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি নিবন্ধন, ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য সেবা নিতে এখানে আসে মানুষ। তবে এর জন্য দিতে হয় পরীক্ষা। তবে সবকিছুই যেন লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া সেবা নিতে গেলেই পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে সকল পর্যায়ে হয়রানির শিকার হতে হয় আবেদনকারীদের। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দালাল চক্রের দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে অবৈধ পথে হাঁটতে হচ্ছে। দালালদের টাকা দিলে সহজেই মিলে ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজন হয় না কোনো ধরনের পরীক্ষার। এখানে মুক্তার করে একটা নাম আছিল, ওই লাইসেন্স যারা জমা নেয় ওই স্যারে বসা, তার কাছে আমি টাকা দিছি 8,000 টাকা দিছি। ও কিছুই করে নাই, আমার একটা ভুয়া স্লিপ দিছে। প্রথম টাকা জমা দিছি, ওগুলি 8,000 টাকা দালাল নিছে, শেষ। 4 বছর হয়ে গেছে, এখনো লাইসেন্স পাই নাই। দালালের মাধ্যমে আরো টাকা দেওয়া লাগবে। আমি টাকা দিছি 12,000। এখন তো তাদের সার্ভারের সমস্যা বইলা আমাদের চালাই দিতেছে। গাজীপুরের বিআরটি কার্যালয়টিতে প্রতি মাসে 9 শতাধিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্থানীয় বাসিন্দারা। তবে এর 85% হয় দালালদের মাধ্যমে, নয়তো গুনতে হয় দীর্ঘ সময় ও অতিরিক্ত টাকা। প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কার্ড দিচ্ছে না। আসলে শুধু ডেট দিয়ে যাচ্ছে। 22 তারিখ পর্যন্ত এটা ডেট গেছে, আমি আসতে পারিনি। আজকে আইছি, ওইটাছে এটা আমরা চলবো না, আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ চলে মুঠোফোনে। সেখানেই হয় অর্থের লেনদেন। জানা যায় নামে বেনামে প্রতিষ্ঠানগুলো দালাল চক্রের সঙ্গে যুক্ত। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা দালাল ধরতে পারি, আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে ধরে, আমরা ডিসি স্যারের নেতৃত্বে এবং এডিএম স্যারের নেতৃত্বে আমরা তৎপর আছি। যে কোনো সময় আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ব্যবস্থা গ্রহণ করব মোবাইল কোর্টের মাধ্যমে। অনিয়ম সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধে দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি গাজীপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রামবাসীদের তৈরি করা বাঁশের 4টি সাঁকোই খালের দুপারের মানুষের পারাপারের একমাত্র ভরসা। ব্রিজের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছে দুপারের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষক সহ হাজারো মানুষ। হাজার হাজার হেক্টর জমিতে উৎপাদিত ফসল বাজারজাতকরণ নিয়ে একদিকে কৃষকরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, অন্যদিকে শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। সহকর্মী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর আরও একটি রিপোর্ট। নওগাঁর আত্রাই উপজেলার ভোলাপাড়া ইউনিয়নের জামগ্রাম ও তিলাবাদুরি গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া রতনডারা খালটি সম্প্রতি পুনর্খনন হওয়ায় গভীরতা বেড়েছে। খালের পূর্ব পাশে শত শত পরিবার বাস করে এবং পশ্চিম দিকে বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে, যেখানে কৃষকরা বিভিন্ন ফসল চাষ করেন। খালের উপর সেতু না থাকায় তাদের বেশি খরচ করে ফসল ঘরে তুলতে হয়। এছাড়া খালের পশ্চিমে গ্রামের কবরস্থান রয়েছে, মরদেহ দাফনে পড়তে হয় ভোগান্তিতে। বর্তমানে কয়েকটি স্থানে বাঁশের নড়বড় সাঁকো দিয়ে 10 থেকে 12টি গ্রামের হাজার হাজার মানুষ পারাপার হন। শিক্ষার্থীরা ও অসুস্থ রোগীরা এইসব ঝুঁকিপূর্ণ সাঁকো পাড়ি দিতে বাধ্য হন। জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে এখানে একটি ব্রিজ নির্মাণ অতীব জরুরি।
পার হওয়া পাই না বাবা, পার হওয়া পাই না, তা পাই না, ধান পান আবাদ বইনা দেওয়ার সেই কষ্ট বাবা, সালপালে সেই কষ্ট। 4টা 5টা স্কিমে ধান উঠবে বাড়ি, 43 বিঘা মাটির ধান উঠবে 2 শরিকত, ধান পানলে আসা খুব বিপদ বাবা। আমাদের এখানে যা আসা একটু সমস্যা হয়, যেখানে একটা ব্রিজ নাই আর নাই কিছু নাই, আমরা স্কুলে যেতে পারি না, একটু সমস্যাই হয়। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে খুব কষ্ট হয়, রাতে আন্ধারে যেতে পারি না আমরা। বন্যার সময় 8টা ডুবা হয়ে যায়, বাচ্চাদের নিয়ে যেতে খুব ভয় অসুবিধা হয়। স্থানগুলো পরিদর্শন করে ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ। খালটা পার হয়ে যখন আমি ডান দিকে যাব তখন সেখানে কিছু বাঁশের ব্রিজ আছে। খালটা পার হয়ে আমাদের কোনো মাটির রাস্তা বা কোনো এমব্যাঙ্কমেন্ট নাই বা পাকা রাস্তা তো নাই। তো পাকা রাস্তা যখন হয়ে যাবে বা কাঁচা রাস্তা হয়ে যাবে তখন সেই গ্রামটার সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা ব্রিজ করার চেষ্টা করব। খালের উপর একটি ব্রিজ নির্মাণ করে এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিক, আর্থিক ও সামাজিক পরিবর্তনের চাকাকে সচল করতে সরকারের আন্তরিক উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে বইছে হিমেল হাওয়া, বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট পাচুর মোড় এলাকায় কেন্দ্র মসজিদ চত্বরে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে গতকাল থেকে রাত থেকে কিন্তু হঠাৎ করে দমকা বাতাস এবং প্রচন্ড শীত পড়েছে, এবং আজ সকাল থেকে যেটি আমি জানাতে চাই যে সকালে দমকা বাতাসের সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন পর্যন্ত ঝিরিঝিরি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এখানে যে ঝিরিঝিরি বৃষ্টি এবং এই পাশাপাশি আবার কুয়াশা মেঘে ঢেকে আসছে। তো এখানকার যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একটু বিপাকেই পড়েছেন। হঠাৎ করে এমন কুয়াশা এবং দমকা বাতাস, সেই সাথে এই ঝিরিঝিরি বৃষ্টি, তো এ কারণে এখানকার যে শ্রমিক এবং সাধারণ যে খেটে খাওয়া মানুষ এবং যারা দিনমজুর, যারা কৃষি কাজ করে, তারা যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু এই সকাল থেকে কাজ করতে কিন্তু হিমশিম খাচ্ছে। তো এখানে যে আপনি জানেন যে কৃষি নির্ভর এলাকা, এখানে আপনার কৃষি মৌসুমে আলু উৎপাদনে কিন্তু দেশের 2য় বৃহত্তম এলাকা। এখানে কিন্তু আলু রোপণ হয়েছে, আলুর এখন পরিচর্যার কাজ চলছে। তো আলু পরিচর্যার কাজ কিন্তু খুব ভোর থেকেই কিন্তু এখানে এই কৃষি জমিগুলোতে তারা স্থানীয় কৃষকরা করে থাকেন। তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে এই সকাল থেকে কৃষি জমির যারা কাজ করছেন তারা বিপাকে পড়েছেন, এবং সেই সাথে শ্রমিক। আপনি তো একজন শ্রমিক, কি অবস্থা আপনি একটু জানাবেন আমাদের? বাতাস হঠাৎ করে সন্ধ্যার থেকে প্রচন্ড বাতাসের জন্য আমাদের কাজকাম সব বন্ধ হয়ে গেছে, এবং আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু মানে স্থির হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু সব আমরা মানে ঠান্ডা এরিয়াকে বাইরে হতে পারতেছি না বাসায় থেকে। এত ঠান্ডা, এত বাতাস, যে রাত থেকে হঠাৎ করে ঝড়ের মতো একটা বাতাস আমাদের এখানে হয়েছে। কোনো যাত্রী নাই, আমাদের ব্যবসা বাণিজ্য ফাঁকা, আমরা বসে আছি, কোনো ব্যবসা বাণিজ্য যাত্রী নাই, এবং আমাদের মানে পরিবহনগুলো সবগুলো ফাঁকা চলে যাচ্ছে, একটাও যাত্রী নাই। ধন্যবাদ। আরেকজন অটো চালকের সঙ্গে আমি কথা বলবো। আপনি তো অটো চালান, কি অবস্থা? ভাই, গতকাল রাত থেকে খুব মানে দমকা বাতাস, তো সকাল থেকে খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো জীবিকা নির্বাহের জন্য এখন আমরা বাইরে বের হয়েছি, লোকজনও তেমন নাই, বসে বসে আছে ভাই। আমাদের এখন খুব একটা মানে দিনকাল ভালো যাচ্ছে না। জানিয়ে রাখি যে আমাদের জয়পুরহাটের কিন্তু আবহাওয়া অফিস নেই। তো এই আবহাওয়া অফিস যেটি সকালে আমাকে যেটি জানিয়েছেন যে আমাদের পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার যে আবহাওয়া অফিস, সেখান থেকে সকালে আমি যেটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে 15.5 ডিগ্রি সেলসিয়াস আজকের আবহাওয়া। কিন্তু তারপরে কিন্তু সকাল থেকে কিন্তু এই কুয়াশা এবং আপনার ঝিরিঝিরি বৃষ্টি এটা কিন্তু ঘনীভূত হয়ে আসছে। তো এখানে সরকারিভাবে আমি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সাথে কথা বলেছি। সরকারিভাবে কম্বল প্রায় 32,000 কম্বল দিলেও কিন্তু সাধারণ যে গরিব খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষরা কিন্তু এই কম্বল
সার্বিকভাবে পাননি অনেকেই। তো কম্বল আরো বা শীত বস্ত্র আরো বেশি দেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল আবার জয়পুরহাট থেকে এই শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ময়মনসিংহের 200টি লেভেল ক্রসিং এর মধ্যে 105টি অরক্ষিত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি হচ্ছে তারা কিছুদিন আগেই কিন্তু অরক্ষিত লেভেল ক্রসিংগুলোর তথ্য কিন্তু তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে কিছুদিনের মধ্যেই সেই অরক্ষিত লেভেল ক্রসিংগুলো সুরক্ষিত করার যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন। এবং আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরেই কিন্তু ময়মনসিংহ অঞ্চলের 200টি লেভেল ক্রসিং রয়েছে, এর মধ্যে 105টি অরক্ষিত লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংগুলোতেই মূলত প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণহানির মতো ঘটনা কিন্তু আমরা অহরহ ঘটতে দেখেছি এবং যার কারণে কিন্তু এই অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করার লক্ষ্যে যে দাবি সেটি কিন্তু বিগত সময় ধরেই ছিল। এখনো পর্যন্ত সেই দাবি দেওয়া কিন্তু সাধারণ মানুষ এবং চলাচলকারীরা কিন্তু করে আসছেন, তারপরেও কিন্তু কর্তৃপক্ষের কোনো টনক কিন্তু নড়ছে না। আমরা এখন রয়েছি কলেজ রোড লেভেল ক্রসিং এলাকায় রয়েছি। এখানে আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই, 2টি গেট ব্যারিয়ার থাকার কথা থাকলেও কিন্তু এখানে একটি গেট ব্যারিয়ার রয়েছে, অর্থাৎ একটি গেট ব্যারিয়ারেও কিন্তু অর্ধেকটা রয়েছে এবং পুরোপুরি নেই। কিন্তু যার কারণে যখন ট্রেন আসে তখন যদি এই গেট ব্যারিয়ার ফেলা হয় তারপরেও কিন্তু এখান দিয়ে কিন্তু যান চলাচল করতে পারে এবং যার কারণে কিন্তু প্রতিনিয়ত প্রায় দুর্ঘটনায় কিন্তু ঘটছে। আমরা যদি স্থানীয় একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, এই গেট ব্যারিয়ার তো পুরোপুরি নেই এবং যখন ট্রেন আসে আসলে তখন কি অবস্থা হয়? অবস্থা খুব লোক আনেগুনি করে, এটা একটু বাড়তি হইলে খুব সবচেয়ে ভালো হবে। আর ওই যে একটা ওই সাইডে একটা আছে খুবই, ওইটাও লাগাই দিলে খুব ভালো হবে। দুজনে মানে একলা ডিউটি করে ছেলেটা কি করবে, আর তো 24 ঘন্টা ডিউটি, ওই তো 8 ঘন্টা ঘুম না ঘুমাইলে আর চলে না। এমনকি গেটম্যান যারা আছে এরা তো জমিদার, গেটও হালাতে পারে না। আর এইটা একটু বাড়ে দিবেন বলেন সবে সুন্দর। কিন্তু বলছিলেন যে আসলে এই গেটটি পুরোপুরি দেওয়ার জন্য সেই দাবিটি কিন্তু তিনি বলছেন এবং এখানে যারা লোকবল রয়েছেন গেটম্যান সহ অন্যান্য যারা আছেন তাদের লোকবল সংকটের কথাও কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন ইতিমধ্যেই অরক্ষিত লেভেল ক্রসিংগুলো সুরক্ষিত করার লক্ষ্যে এবং তাদের যে লোকবল সংকট সেটিকে পরিপূর্ণ করার লক্ষ্যে কিন্তু তারা মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন পাঠিয়েছেন আবেদন আকারে এবং সেই বিষয়গুলো কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তাদেরকে অনুমোদন দিলেই কিন্তু তারা কাজ শুরু করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সাধারণ মানুষ নাগরিক নেতাদের দাবি হচ্ছে এগুলো যেন অচিরেই করা হয় এবং গুরুত্ব দিয়ে করা হয়। এবং আমরা দেখেছি যে 2023 সালের 25শে ডিসেম্বর কিন্তু অরক্ষিত লেভেল ক্রসিং এর কারণে ময়মনসিংহের সমুগঞ্জ এলাকায় কিন্তু 4টি প্রাণ কিন্তু একেবারেই তরতাজা জ্বরে গিয়েছিল। তারপরেই কিন্তু ময়মনসিংহের রেলওয়ে কর্তৃপক্ষ তারা কিন্তু একেবারেই নড়ে চড়ে বসেছিলেন এবং তারা একটি উদ্যোগ কিন্তু নিয়েছিলেন অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করার লক্ষ্যে। তারপরেও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবং প্রতিবারেই কিন্তু তারা আশ্বস্ত করছেন যে সেই অরক্ষিত লেভেল ক্রসিংগুলো কিন্তু সুরক্ষিত করার লক্ষ্যে তারা মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছেন এবং যারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গেটম্যান রয়েছেন যারা কাজ করেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু নিয়মিত বেতনও পান না এবং তাদের যে 8 ঘন্টা ডিউটি থাকার কথা তারা কিন্তু অনেকেই 12 ঘন্টা থেকে 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করেন, তারপরেও কিন্তু তাদের যে নিয়মিত বেতন ভাতাদি সেটি কিন্তু তারা পাননি এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও একটি গুমটি ঘর থাকে গেটম্যানদের থাকার জন্য, সেখানেও কিন্তু ওয়াশরুম সহ অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো থেকেও কিন্তু তারা অনেকটাই বঞ্চিত হয়েছেন এবং সেই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু সামনে আনার লক্ষ্যে এবং মন্ত্রণালয় সেই বিষয়গুলোকে নজরে নিয়ে সুরক্ষিত করার লক্ষ্যে তারা কাজ শুরু করবেন, সেই দাবি কিন্তু গেটম্যান যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি একজনের পরিবর্তে আরেকজন কিন্তু গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যার কারণে অনেক সময় কিন্তু দুর্ঘটনার যে সংখ্যা সেটি কিন্তু বেড়ে থাকে এবং সেই দুর্ঘটনাও কিন্তু ঘটে থাকে। এবং আমরা রেলওয়ে
বিভাগের তথ্য মতে কিন্তু ময়মনসিংহ অঞ্চলে বিগত 5 বছরে কিন্তু বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার কারণে কিন্তু অনেক প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এই অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে কিন্তু সুরক্ষিত যে দাবি সেটি কিন্তু জোরালো হয়ে উঠছে এবং 95টি লেভেল ক্রসিং যদিও বলা হচ্ছে যে সুরক্ষিত, এর মধ্যে আমরা দেখি তথ্য অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষের সেখানে 20টি লেভেল ক্রসিং রয়েছে। 20টি লেভেল ক্রসিংয়ে কিন্তু 2টি গেট ব্যারিয়ার থাকলেও অন্যান্য যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কিন্তু একটি লেভেল ক্রসিং এবং একটি লেভেল ক্রসিংয়ের মধ্যে অসম্পূর্ণ লেভেল ক্রসিং সেটিও কিন্তু গেট ব্যারিয়ার সেটিও কিন্তু রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় কিন্তু নানা আলোচনা সমালোচনা হলেও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা বলছেন যে এই বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং সাধারণ মানুষ এবং যারা চলাচলকারী রয়েছেন তারা বলছেন যে যদি জোরে সুরে এইগুলো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যে দুর্ঘটনার প্রবণতা সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন এবং সেই বিষয়গুলোকে নজরে নিয়ে সুরক্ষিত করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে মাদারীপুরের শ্বশুর শাশুড়িদের নিয়ে ভালো থাকা সেরা 12 পুত্রবধূকে সম্মাননা দেওয়া হয়েছে। ব্যতিক্রমধর্মী এই সম্মাননা আয়োজন করেছেন পাশে আছে মাদারীপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। কোন পুত্রবধূ সব থেকে সেরা সেই খোঁজে বেরিয়ে পড়ে পাশে আছে মাদারীপুর সংগঠন। জেলার বিভিন্ন পরিবার, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে বাছাই করা হয় 23 জন পুত্রবধূকে। যাচাই বাছাই কমিটির মাধ্যমে সেরা পুত্রবধূ নির্বাচিত হয় 12 জন, দেয়া হয় সম্মাননা। এই আয়োজন পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদী অতিথিরা। পারিবারিক বন্ধনটা সুদৃঢ় করার জন্য তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং সেই রকম গৃহবধূদের আজকে মাদারীপুরে সম্মাননা দিচ্ছে। পুত্রবধূদের যে কষ্টটা হয় সেই কষ্টের একটা সম্মাননা দেওয়া দরকার। সেটা আমাদের সংগঠন থেকে হোক, পারিবারিক সংগঠন থেকে হোক, যে কোনো ভাবে এটা স্বীকৃতি দরকার আছে। এই সম্মাননা স্মারক পেয়ে আনন্দিত পুত্রবধূরা। বাবা মা যখন বৃদ্ধ হয়, মানে শুধু বাবা মা না, শ্বশুর শাশুড়িও যখন বৃদ্ধ হয় তখন তাদের সেবা করা আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের কর্তব্য। আমার শ্বশুরের বয়স 80+, শাশুড়ির বয়স 76 বছরের উপরে। আমি এদের সাথে 15 বছর যাবত আছি। আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমি প্রবাসী বউ। বাবা মা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা এবং এটা সবার ক্ষেত্রে এটা করা উচিত, কারণ আমরা একদিন বুড়ো হবো, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও এরকম করতে হবে। সন্তানের বিয়ের পর মা বাবাকে যে দুর্দশায় পড়তে হয় তা নিয়ে ব্যথিত হয়েই এ উদ্যোগ বলে জানান আয়োজক। বাবা মাদের ভালো থাকার জন্যই মূলত আমার এই সেরা পুত্রবধূদের সম্মাননার আয়োজন করা। এই সম্মাননার মাধ্যমেও যদি আমাদের বাবা মারা ভালো থাকতে পারে তাইলেই আমরা সার্থক। এই আয়োজন আবহমান বাংলার ঐতিহ্য 51বর্তী পরিবারের ধারাবাহিকতা ধরে রাখতে সহায়ক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিযায়ী পাখির কলরবে মুখরিত চলনবিল অধ্যুষিত নগরের গুরুদাসপুর এলাকা। তবে এসব পাখি শিকারে মেতে উঠেছে অর্থলোভী শিকারীরা। পাখি রক্ষায় জনসচেতনতা বাড়াতে কাজ করছে পরিবেশ কর্মীরা। সহকর্মী তারিকুল হাসানের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সবুজে শ্যামলে ঘেরা নাটোরের গুরুদাসপুরের বামনকালো শিকারপুর শাহাপুর গ্রামের পাশে দিয়ে বয়ে চলছে নন্দকুজা নদী। সেখানে আলাদা মাত্রা যোগ করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন। পাখির কলকাকলিতে মুখরিত চলনবিলের নদী, খাল ও জলাশয়। পানকৈরি, হরিয়াল, শামুকখোল, বেলেহাঁস, সারস, বুনোহাঁস সহ নানা প্রজাতির পাখিদের কলতান নজর কাটছে সবার। পাখি দেখতে অনেক সুন্দর লাগে, পাখির কিচিমিচি ডাক দেখতে অনেক সুন্দর। শামুককল, বেলেহাঁস এবং ভারই
এরকম অনেক পাখি আইছে, আমাদের রাত ভরে অনেক সুন্দর লাগে, কেচাবেচি করে, গাছে যায়। আমাদের এখানে অনেক অতিথি পাখি এসেছে, বা এখানে আমাদের এই আওয়াজ, পাখির কিচিরমিচ, এই শব্দগুলো আমাদের অনেক ভালো লাগে। তবে এ সুযোগে কারেন্ট জাল, ফাঁদ ও এয়ারগান দিয়ে অতিথি পাখি নিধনে মেতে উঠেছে অর্থলোভী অসাধু শিকারীরা, এমন অভিযোগ স্থানীয়দের। পাখি শিকার করে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলছে। কিছু অসদুপায়ী পাখি শিকার করতেছে, যার ফলে পাখিগুলা ঠিকভাবে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারতেছে না। অতিথি পাখি রক্ষায় জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। বিল অঞ্চলে সচেতন করছি, বিভিন্ন পাখি শিকারীদের প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন সাজার আওতা আনছি, যাতে চলনবিলের প্রকৃতি এবং পরিবেশ রক্ষা পায়। শুধু বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন প্রয়োগই নয়, জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই, জানান পরিবেশ সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।